আসসালামু আলাইকুম। প্যাসিভ জার্নাল পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি তানভীর ইশরাক এবং আমাদের সাথে আছেন সাজিদুল ইসলাম ভাই। সাজিদুল ইসলাম ভাই একজন প্রফেশনাল এবং সাকসেসফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। আজকে আমরা তার সাথে কথা বলবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফিল্ডে তার সফল হওয়ার গল্পটা শুনবো। তো চলুন শুরু করা যাক। আমাদের পডকাস্টে আপনাকে ওয়েলকাম সাজিদুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সাজিদুল ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে কোথায় কাজ করছেন এবং কতদিন যাবত কাজ করছেন? আচ্ছা, আমি লাস্ট 1 বছরের একটু বেশি সময় হবে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে ফাইবারে সার্ভিস সেল করতেছিলাম। আচ্ছা। তো সেই সময় আমার ফাইবারে একটা ক্লায়েন্টের সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়। আহ, ওনার সুইডেনে একটা কোম্পানি আছে। আমি ওনার কোম্পানির ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো আমি আমি আগে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ছিলাম। এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং এর কিছু ক্যাটাগরিতে কাজ করেছি। আচ্ছা। তো অ্যান্ড দেন এসইও শিখে এসইও নিয়ে কাজ শুরু করা। তো তারপর ওনার সঙ্গে আমি ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করছি, এসইও নিয়েও কাজ করছি, এবং এখন মেইনলি আমি এসইও এক্সপার্ট হিসাবে ওনার কোম্পানিতে পার্মানেন্ট জব করতেছি। মাশাআল্লাহ ভাইয়া। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট বা এসইও এক্সপার্ট হিসেবে আপনি টোটাল কতদিন যাবত বা কত বছর যাবত কাজ করছেন এখন পর্যন্ত? 1.5 বছর। 1.5 বছর। এই 1.5 বছরে আপনি বাংলাদেশি কারেন্সিতে কি পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করতে পেরেছেন? 1.5 বছরে আমি অলমোস্ট ফাইবার এবং আমার ক্লায়েন্টের সব মিলায়। আমার মোস্ট অফ দ্য ইনকাম ফাইবার থেকে আসছে। আমি এই কোম্পানিতে জব জয়েন করছি রিসেন্ট 1 মাসের মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমার ফাইবারের আর্নিং ছিল অলমোস্ট $3,000। ভেরি নাইস। আর এই ক্লায়েন্ট থেকে আমি পেয়েছি হচ্ছে $200 মতো গত মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনারা কি আপনাকে এই মান্থলি পর্যন্তই। বেসিসে পেমেন্ট করেন নাকি উইকলি বেসিসে পেমেন্ট করেন? ওনারা বেশিরভাগ সময় উইকলি বেসিসে পেমেন্ট করেন, আচ্ছা আচ্ছা। মান্থলিটাতে কম করেন। এর আগে পেমেন্টগুলো ছিল আমার ওয়াইজ, রিসেন্টলি ওয়াইজ অ্যাকাউন্টে পেমেন্ট করছেন উনি, আপনি আপনি যদি বাট এর আগে উনি সম্ভব আমাকে হয়, ফাইবারে পেমেন্ট করতো। হ্যাঁ, আপনার যদি সম্ভব হয় আপনি কি কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবেন আপনার একটা জাস্ট পেমেন্ট রিসিপ্ট অথবা ফাইবারের যে আপনার ওকে ওকে, ইনকামের অফকোর্স ইয়েটা? অফকোর্স। এটা তাহলে আমাদের অডিয়েন্সদের জন্য আমার মনে হয় আমার অনেক বেশি এই ইন্সপায়ারিং হবে। ডিভাইসে হচ্ছে ফাইবার, এই ডিভাইসটাতে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা নাই। আচ্ছা। তো আমার ওয়াইজের হ্যাঁ একটা হ্যাঁ, ওয়াইজ ইনভয়েস দেখালেই আছে হবে, কোনো মেইলে, আমি সমস্যা সেটা দেখাচ্ছি। নেই। ওকে ওকে, শিওর, থ্যাংক ইউ। ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। শিওর। এইটা আমাকে আচ্ছা, পাঠাইছেন উনি এটা হচ্ছে কি আপনার লাস্ট উইকলি উইকলি 7। পেমেন্ট, রাইট? জি 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 আচ্ছা, জি জি। এটা হচ্ছে 7 যে ডেজের একটা $70 পেমেন্ট ছিল। উইকলি হলে মান্থলি আপনার কিরকম আসে ইন টোটাল? মেইনলি হচ্ছে আমার মান্থলি $300 একটা পেমেন্টের, ওনার সঙ্গে আমার এইভাবেই হয়েছে যে $300 উনি পেমেন্ট করবে। আচ্ছা তো এই যে কাজগুলো, এগুলো মেইনলি আওয়ারলি রেটে উনি পেমেন্ট করে। আচ্ছা। তো ইন টোটাল ওয়েব ট্র্যাকার আছে, ওয়েব ট্র্যাকার অনুযায়ী আমার হচ্ছে লাস্ট 7 ডেজে এই $70 আওয়ার কমপ্লিট হয়েছিল। তো ভেরি গুড। এই জন্য উনি $70 পেমেন্ট করছে। ভেরি নাইস ভাইয়া। অলরাইট, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর স্ক্রিন। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভাই, আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন, যেটা আপনি মানে 1.5 বছর আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করা শুরু করেছেন এবং এর আগে অবশ্যই ব্যাপারটা আপনাকে শিখতে হয়েছে। তো আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা শুরু করেছিলেন, আপনার ঠিক কেন মনে হয়েছিল যে এই ব্যাপারটা শেখা যায় বা এটা নিয়ে কাজ শুরু করা উচিত? হয় না, অনেক সময় আমরা একটা কাজ শুরু করার আগে আগে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম করি, এটার ফিউচারটা দেখার চেষ্টা করি, দেন হচ্ছে গিয়ে সিদ্ধান্তে আসি যে এটা আমি শিখবো কি শিখবো না, বা এখানে আমার ক্যারিয়ার হবে কিনা। তো আপনি যখন শেখা শুরু করেছিলেন, আপনার মাথায় কি কাজ করেছিল বা আপনি কি চিন্তা থেকে শেখা শুরু করেছিলেন? ওকে, তো বেসিক্যালি আমি একটু আগে যেটা বললাম, আমি আমার মেইন কাজ মূলত আমি ফাইবারে কাজ শুরু করছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে লিড জেনারেশনের যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে। আচ্ছা। দেন হচ্ছে অল্প কিছুদিন কাজ করার পরে আমি খালিদ ফারহান ভাইয়ার যে প্রথমে যে একাডেমিটা ছিল, খালিদ ফারহান একাডেমি, তো আমি 2020-21 একাডেমির এর হচ্ছে, দিকে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়টাতে 21-এর দিকে। তো আমি একাডেমির ফুল অ্যাক্সেসটা কিনছিলাম। দেন সেখানে কত গিয়ে দাম আমি ছিল সেই ইউজ, সময়?
সে সময় আমি 10,000 টাকা ছিল, আমি ডিসকাউন্টে 5,000 টাকায় হুম, কিনছিলাম। আচ্ছা। নভেম্বর মাসে হুম, ডিসকাউন্ট চলতেছিল। হুম, তো সেইখানে এসইও কোর্স ছিল, ফেসবুক অ্যাডস কোর্স ছিল, হুম, গুগল অ্যাডস ছিল। তো আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, দেখতাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এসইওর একটা ব্যাপার থাকেই। হুম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সার্চ ইঞ্জিন আছে, হুম, তো সেইখানে এসইওর একটা ব্যাপার থাকে। তো আমার মনে হইলো যে আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ভালো একটা কেরিয়ার বিল্ড করতে চাই, হুম, আমার এসইও জানাটা অত্যাবশ্যকীয়। এসইও না জানলে আমি কোনো প্ল্যাটফর্মে ভালো করতে পারবো না। আচ্ছা। তো অলরেডি যেহেতু আমার বান্ডেল একাডেমির যে এক্সেস সেটা হুম, পুরোটাই ছিল, সেখানে অলরেডি এসইও কোর্সটা ছিল। হুম, আমি সেখানে এসইও কোর্স করে বেসিক যে ধারণাগুলো সেগুলো আমি ওই একাডেমি বান্ডেল থেকে বেসিক কোর্সটা কমপ্লিট হুম, করছি। তো করার পরে সেইখান থেকে আমার এসইও যাত্রা শুরু। এবং আমি আগে কখনো এসইও নিয়ে ওইভাবে ঘাটাঘাটি করছিলাম না। হুম, আমি ওখানে অলরেডি একটা কোর্স ছিল, আমি দেখা শুরু করলাম, হুম, দেখতে দেখতে আমার মনে হলো যে না, এসিওতে আমার ইন্টারেস্টটা এসিওর উপরে সব থেকে বেশি অন্যান্য সব ক্যাটাগরির থেকে। এবং আমার মনে হয়েছে যে আমি যদি না অনলাইন সেক্টরে ভালো কিছু করতে চাই, আমার এসিও দরকার। আমি যদি একটা বিজনেস দাঁড় করাইতে চাই, আমার গুগলে র্যাঙ্ক করাইতে হবে, সেজন্য আমার এসিও লাগবে। আমি ক্লায়েন্টের জন্য কাজ করতে চাই, ক্লায়েন্টের বিজনেসে সেলস জেনারেট করতে চাই, হুম, সেই ক্ষেত্রে আমার গুগলে র্যাঙ্ক করাইতে হবে, আমার এসিও লাগবে। মানে আমি যখন এসিও সম্পর্কে জানলাম, আমার মনে হলো যে আমি যেদিকে যাচ্ছি আমার এসিওর দরকার হবেই। আচ্ছা, আচ্ছা। আমি যে প্ল্যাটফর্মে কাজ করি না, আমি যদি ফেসবুকে অ্যাডও রান করতে চাই, সেই ক্ষেত্রে আমার টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে। হুম, আচ্ছা। তো ভাইয়া গুগল অ্যাডওয়ার্ডে যদি আমি হুম, সার্চ অ্যাড রান, হুম, হ্যাঁ, বলেন ভাইয়া। জি। তো সেই ক্ষেত্রে আমার সব ক্ষেত্রেই আমার এসিওটা দরকার হচ্ছে। তো সেখান থেকে আমি ভাবলাম যে এসিও শেখার ইম্পর্টেন্স অনেক বেশি। হুম, হুম, আর ফিউচারে যদি ভালো কিছু করতে চাই, আমার এসিওটা শিখতে হবে। বুঝতে পেরেছি। তো ক্লায়েন্টের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস দেওয়ার পাশাপাশি কি নিজের কোনো পার্সোনাল বিজনেস বা এই ধরনের কিছু আছে, নাকি ফুললি আপনি হচ্ছে যে ফ্রিল্যান্স এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছেন? আমার একটা হ্যাঁ, আছে। আমি আসলে ভাইয়ার আরেকটা ব্যাপার ছিল। হুম, আমি খালিদ খান ভাইয়ার অলমোস্ট সবগুলো ভিডিও দেখি। হুম, তো হুম, উনি একটা বিষয় নিয়ে বলছিল যে এসইও করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করায়, সেই ওয়েবসাইট একটা ভালো অ্যামাউন্টে সেল করা হুম, যায়। হুম, হুম, তো সেই ইন্টেনশন থেকে আমি দুইটা ক্যাটাগরিতে ডোমেইন কিনছি। হুম, হুম। কোন কোন তো ওই ক্যাটাগরিতে? ডোমেইনগুলোতে কাজ করতেছি। একটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে হচ্ছে ক্যাট ফুড। ক্যাট নিশের মধ্যে হচ্ছে একটা সাব ক্যাটাগরি। আই মিন ক্যাটের হচ্ছে ব্রিড আছে পার্সিয়ান ক্যাট। হ্যাঁ। পার্সিয়ান ক্যাট নিয়ে আমি কাজ শুরু করতেছি। আচ্ছা, তো আমার মনে হলো এই সেক্টরটাতে কম্পিটিটর মোটামুটি তুলনামূলকভাবে আচ্ছা। কম। যদি মানে আমি কম্পিটিশন মিডিয়াম বাট ক্যাটটাকে সার্চ ধরি, ভলিউম ভালো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। কম্পিটিশন অনুযায়ী সার্চ ভলিউম ভালো, বাট কম্পিটিশনটা কম বুঝ পার্সিয়ান ক্যাটে। বুঝতে পেরেছি। তো এটা নিয়ে কি কাজ শুরু করবেন নাকি করা শুরু করেছেন অলরেডি? করা শুরু করে দিয়েছি। আমি অলরেডি আচ্ছা। ডোমেইন কিনেছি, আর কিরকম স্পোর্টস এর ওয়েবসাইট অলরেডি বিল্ড হয়ে গেছে। আচ্ছা। আ স্পোর্টসেরটাতে অগ্রগতি কেমন মনে হচ্ছে? কোন রকম কনটেন্ট কি পাবলিশ হয়েছে? স্পোর্টস হ্যাঁ, কন্টেন্ট পাবলিশ হয়েছে, সাইট সাইট বিল্ড করছি, কন্টেন্ট পাবলিশ হয়েছে, ভিজিটর আসতেছে, আচ্ছা। অলমোস্ট সবকিছু। মান্থলি কিরকম ভিজিটর পাচ্ছেন এই মুহূর্তে? আমি 1 মাসের মতো হচ্ছে শুরু করছি। হুম, তো আমার হচ্ছে এই পর্যন্ত মান্থলি ভিজিটর আসছে 2,000-এর মতো। হুম। ফেয়ার আমার এনাফ। অ্যাড রেভিনিউ জেনারেট হয়েছে $10 প্লাস। হুম, ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। আই থিংক এটা আরো বাড়বে। আপনার মাত্র 1 মান্থ হয়েছে, আর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনটা একটু লং টার্ম গেম। একটু সময় জি, লাগে। জি, জি। জি, বুঝতে পেরেছি। আমি একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে চাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের স্টাডি বা আমরা যখন স্টুডেন্ট থাকি, তখন যেই ফিল্ডে পড়াশোনা করি, ইন ফিউচার ম্যাথস অফ দ্য পিপল দেখা যায় যে সেই ফিল্ডে একটা ক্যারিয়ার বিল্ড করতে চাই। তো আপনি তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার শুরু করলেন বা এই ফিল্ডে কাজ করছেন। আপনি আপনার মানে এটা কি আপনার ফিউচার প্ল্যান ছিল যে অ্যাকচুয়ালি আপনি ইন ফিউচারে বিবিএ ফিল্ডে বা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে সার্ভিস দিবেন বা এই ধরনের কিছু, বা আগে আপনার মানে নো। এই ফিল্ড সম্পর্কে জানার আগে আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন ছিল? আচ্ছা, আমার ক্যারিয়ার প্ল্যানিং ছিল যে হচ্ছে আমি মেনলি আমি কম্পিউটার সায়েন্সে বেস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি কোথা থেকে? এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। তো এটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে কমপ্লিট বলতে আমি তখনই হচ্ছে চিন্তা ভাবনা করতেছিলাম যে আহ, কিভাবে নিজের ভার্সিটির খরচ যেটা হুম, আমার হুম, হুম, টিউশন ফি থেকে শুরু করে এভরিথিং, যেন আমি নিজেই কন্ট্রিবিউট করতে পারি, বাসায় ফ্যামিলি থেকে যেন নিতে না হয়। হুম, তো সেই ইন্টেনশন থেকেই
আমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার প্ল্যান। আর তার আগে আমার প্ল্যান ছিল যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে পুলিশ অফিসার হব। আচ্ছা, একটু স্যাড সাইবার ব্যাপারটা, সিকিউরিটিতে কাজ করার ইচ্ছে ছিল। একটু স্যাড ব্যাপারটা মানে ঠিক আছে, হ্যাঁ সাইবার সিকিউরিটি ইজ রিলেটেবল, বাট আপনি যদি বলেন যে ভাই আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেষ করে মানে এটা মানে অন্যরকম ভাবে বলছি না, কিন্তু জিনিসটা একটু ইয়ে না যে আপনি 4 বছর ধরে কম্পিউটার সফটওয়্যার বিল্ডিং এইসব নিয়ে পড়াশোনা করলেন, এরপরে হচ্ছে গিয়ে প্রশাসনে চলে গেলেন। না এটা অনেকেই করে, স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে অনেকে দেখা যায় যে পরবর্তীতে বিসিএস দিয়ে প্রশাসনে চলে যায়, অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়। এটাও ভালো, বাট একটু অফ ট্র্যাকে যায়। এভরিথিং ইজ ফাইন, নো আচ্ছা, প্রবলেম। আমার ট্র্যাক কিভাবে আমি রাখছিলাম, আমার প্ল্যান ছিল যে আমি যদি কম্পিউটার সায়েন্সে বেসিক ইঞ্জিনিয়ারিং করার পরে যদি আমি প্রশাসনের দিকে যাই, তাহলে আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার একটা অপরচুনিটি পাবো। রিলেটেবল, বুঝতে পেরেছি। তো এইটা আমার ইন্টেনশন ছিল। ফেয়ার এনাফ। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন আসলাম তখন মনে হইলো যে আমার এই কাজগুলা ভাল লাগে করতে। তো আবার সবসময় আমি একটা বিষয় হচ্ছে যারা বড় বড় মানুষ তাদের কাছ থেকে শুনতাম যে আপনার যেটা প্যাশন সেই ফিল্ডে যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান, আপনি কাজ করে মজা পাবেন এবং সাকসেসফুল হতে পারবেন তাড়াতাড়ি। তো যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম, বিশেষ করে মার্কেটিং শুরু করলাম, ডিজিটাল মার্কেটিং, এর আগে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে ফাইবারে কাজ করছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যখন শুরু করলাম তখন আমার মনে হচ্ছে যে মার্কেটিং এ আমার মজাটা বেশি। কারণ প্রোডাক্ট আমি সেল করতে পারতেছি। একটা প্রোডাক্ট, নিউ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখা যাচ্ছে, যেখানে বাটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড, সেখানে অন্য একটা ব্র্যান্ড আসতেছে, যে মানুষটা বাটা কিনতেছে তার কাছে আমি নতুন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারতেছি। তো তাকে ম্যানিপুলেট করতে পারতেছেন, কনভিন্স করতে পারতেছেন, ম্যানিপুলেট করতে পারতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই বিষয়গুলোতে আমি মজা পেতাম। আচ্ছা, তো তখন মনে হলো যে না, আমি ওই দিকে আর না আগাই, আমি এই বিষয়গুলোতে কিভাবে আরো বেশি আগানো যায়। আমার ইনফ্যাক্ট আমার প্ল্যানও আছে, আমি মাস্টার্স করবো ডিজিটাল মার্কেটিং এ। এখন আমি মাস্টার্স করি নাই, জাস্ট। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কি ইয়েতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিএসিতে ছিলাম, এবং দেখা গেল যে আপনি চেয়েছিলেন যে আপনার সেমিস্টার ফি বা টিউশন ফিটা যাতে আপনি নিজে দিতে পারেন, এই উদ্দেশ্য থেকে আপনার হলো গিয়ে একটা সাইড গিগ হিসেবে আপনার ডিজিটাল মার্কেটিং শেখার যাত্রাটা শুরু হলো, এবং এরপরে কি হলো? আচ্ছা, এরপরে ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমি অল্প কিছু কাজ শিখে আমি ফাইবারে জয়েন করি, এবং 3 মাসের মধ্যে আমি ফার্স্ট অর্ডারটা পাই। অ্যান্ড দেন সেখান থেকে কিছু আর্নিং করে আমি হচ্ছে ফারহান ভাইয়ার হচ্ছে কোর্সটা কিনি। আমার মেইনলি একটা কোর্সই পেইড, একটা কোর্সই কেনা আছে, সেটা হচ্ছে ফারহান ভাইয়ার কোর্স। আচ্ছা, দ্যাট মিন্স আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য আগে কোনো কোর্স করেননি আর কি, রাইট? না 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 না, ডিজিটাল মার্কেটিং এর জন্য আগে কোনো কোর্স করে নাই। আমি জাস্ট ইউটিউবে ভিডিও দেখতাম, এবং কোর্সটা কেনার পরে আমার যেহেতু এখানে অনেকগুলো কোর্স আছে, আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারছি। যেমন আমি কিছুদিন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, এলিমেন্টর দিয়ে যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানো যায় সেটা শিখছি, একটু গ্রাফিক ডিজাইনের ভিডিও দেখছি। তো সবকিছু দেখার পরে আমার মনে হয়েছে না, আমি ডিজিটাল মার্কেটিং এ আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটাতেই আমি মজা পাচ্ছি, এটাই আমি করব। বুঝতে পেরেছি। তো বলেন ভাইয়া। তো সেখান থেকে আমি ফেসবুক অ্যাডের যে কোর্সটা, ভাইয়া যে ফেসবুক অ্যাডের কোর্সটা ছিল, আমি ফেসবুক অ্যাডের কোর্সটাও দেখি, এবং যেদিন আমি ফেসবুক অ্যাডের কোর্সটা দেখা শেষ করি তারপরের দিন আমি ফাইবারে ফেসবুক অ্যাডস এর একটা গিগ পাবলিশ করি, এবং ওই দিনই আমি যেদিন গিগ পাবলিশ করছি ফেসবুক অ্যাডস এর, সেই দিন আমি $50 একটা অর্ডার পাইছি। ফার্স্ট ডে, পরের দিন আবার $150 অর্ডার পাইছি। ও মাই গডনেস। তো এইরকম আমি ফেসবুক অ্যাডস নিয়ে 10-15টা অর্ডার কমপ্লিট করছি, সবগুলাই $100 প্লাস অর্ডার ছিল। তো সবগুলাই $100 প্লাস অর্ডার ছিল। $100 প্লাস অর্ডার ছিল। ফার্স্ট অর্ডারটাই জাস্ট $50 ছিল, তারপরে যতগুলো অর্ডার পাইছি সব $150, ফেসবুক মার্কেটিং এর গিগ থেকে কি পরিমাণ আপনার অ্যামাউন্ট জেনারেট করতে পেরেছেন ডলারে এখন পর্যন্ত? ফেসবুক মার্কেটিং গিগ থেকে অলমোস্ট $1000 প্লাস। এবং ইনফ্যাক্ট আমার হচ্ছে বিষয়টা কি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করি, তো আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের সব ইনফরমেশন আমার কাছে থাকতো। তো আমি সুন্দরভাবে ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে আসতাম। কিভাবে করতেন এটা? ইমেইলে কাজ করতাম বেশি। হ্যাঁ, ইমেইলে করতাম, যেহেতু ফেসবুক আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিতাম তাদের। সোশ্যাল মিডিয়ার মধ্যে মেইনলি ইনস্টাগ্রাম ইনফরমেশন করে দিতাম, পেজের ইনফরমেশন আমার কাছে অ্যাক্সেস থাকতো, আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে নক করতাম।
অনেক সময় আমরা শুনেছি যে এবং ফাইবারের মধ্যে কমিউনিকেশনে কোনোভাবে এক্সটার্নাল সোর্সের কথাবার্তা বললে অনেক ভালো ভালো টপ মানে লেভেল 1 সেলারদের অ্যাকাউন্ট 1.5 বছর 2 বছর পরে ব্যান করে ফেলা হয়। তো এটা তো এখন পর্যন্ত আপনি আপনার ফেস করেনি, রাইট? আহ, এইটা আমি ফেস করছি, বাট এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য না, এটা অন্য একটা ইস্যু ছিল। আচ্ছা। মানে আমার হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল হয়েছিল, বাট এটার ইস্যুটা ছিল হচ্ছে যে থার্ড পার্টি ভায়োলেশন বলতে আমি গিগের মধ্যে এমন কোনো সার্ভিস ইনক্লুড করছিলাম যেটা ওই প্ল্যাটফর্মের হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের এগেনস্টে, আচ্ছা বাট আচ্ছা আচ্ছা। ফাইবারের না, বাট যেই প্ল্যাটফর্মের সার্ভিসটা দিচ্ছি সেই প্ল্যাটফর্মের এগেনস্টে। তো এইটার কারণে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিল, আমি জানতামই না যে এই কারণে অ্যাকাউন্ট ব্যান হইতে পারে। আমি এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য কোনো মেসেজই করতাম না, এটা করা যাবে না। বাট ট্রিক্স করে যদি ক্লায়েন্টকে সোশ্যাল মিডিয়া। মার্কেট প্লেস থেকে বের করে নিয়ে আসা যায় তাহলে সেটা ভালো। সোশ্যাল মিডিয়াতে আমার কাজ সোশ্যাল মিডিয়া, আমার ফাইবারের একটা সিস্টেম হচ্ছে যে আমি যদি ওদের সাথে মানে একটা প্রজেক্ট কমপ্লিট করতে যদি ইমেইল শেয়ার করতে হয়, ফোন নাম্বার শেয়ার করতে হয়, করা যাবে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। তো তার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে থাকতো, আমি পার্সোনালি তাদের সাথে কন্ট্যাক্ট করে দু একটা কাজ ফাইবারে করে বাকি কাজগুলো আমি মার্কেট প্লেসের বাইরে করতাম। পেমেন্টও ভালো ভালো দিত, এবং যে 14 ডেজের একটা পেন্ডিং থাকতো অ্যামাউন্ট, সেটা থাকতো না। ইনফ্যাক্ট কাজের আগে ওনারা পেমেন্ট করে দিত ম্যাক্সিমাম সময়। ভেরি নাইস। আপনাকে আমি একটা স্পেসিফিক্যাল একটা কোয়েশ্চেন করতাম যে প্যাসিভ জার্নালের ব্যাপারটা, মানে প্যাসিভ জার্নাল ইটসেলফ আপনার এসইও ক্যারিয়ারে কেমন একটা প্রভাব ফেলেছে বা ফেলেছে কিনা আদৌ। আপনি যেহেতু নিজে মেনশন করলেন যে আপনি এর আগে কোনো কোর্স করেন নাই এবং এটাই আপনার পেইড কোর্স এবং এটা থেকে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আপনার জার্নিটা এখান থেকেই শুরু। সো অ্যাডিশনালি কোয়েশ্চেনটা করলাম না। আপনি জাস্ট আমাকে বলেন যে একজন নতুন মানুষ যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কিছুই জানে না, হ্যাঁ, ভাবছে যে শেখা শুরু করব, ইনফরমেশন পেয়েছে যে ফিচার ভালো, ক্যারিয়ার ভালো, সো শেখা শুরু করা যায়। লেটস সে আমি, হ্যাঁ, তো আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা শুরু করতে চাই। আপনি জাস্ট আমাকে বলেন একজন বিগিনার হিসেবে, একদম নিউবি হিসেবে কোন কোন স্টেপগুলো ফলো করে এই জার্নিটা, মানে এই জার্নিটাতে কোন কোন স্টেপগুলো ফলো করে শুরু করলে আমার জন্য পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমার যেটা থিঙ্কিং, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এক একজনের মতামত এক এক রকম হইতে পারে। আমার মনে হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কোর্স, মানে কেউ যদি শিখতে চায় তার আগে ওয়েব সার্ফিং করতে পারতে হবে। আচ্ছা। যেমন তার সামনে কোনো একটা প্রবলেম আসলো, সে ওই প্রবলেমটা নিজে সলিউশন করার চেষ্টা করবে, ইন্টারনেট ঘেটে হোক, ইউটিউব ঘেটে হোক, যে কোনো প্রবলেম আসুক সে যেন নিজে এটার সলিউশন খুঁজে বের করতে পারে। সে সলিউশন করতে না পারলো, বাট সলিউশনের কাছাকাছি যদি নিজের থেকে পৌঁছাইতে পারে, এরকম অ্যাবিলিটি একজন মানুষের মধ্যে যদি থাকে, তাহলে আমার মনে হয় সে যে ওয়েব ব্রাউজিং এন্ড ইন্টারনেট রিলেটেড কাজ বাজ জানতে হবে, এটাই মেইন কথা। জি জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, এই কাজগুলো যদি একজন মানুষ জানতে পারে, সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারবে। আচ্ছা। আর হচ্ছে আমার কাছে মনে হয় এতটুকু একটা মানুষের জন্য, আর যেটা ইংরেজি পড়তে পারতে হবে, বুঝতে পারতে হবে। মনে করেন যে মানে আমি কমিউনিকেশন স্কিল ব্যাপারটা মানে কিভাবে বোঝাতে চাচ্ছিলাম, লেটস সে যে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি, একটা ওয়েবসাইটকে বেসিক্যালি র্যাঙ্ক করতে হয় গুগল সার্চে, রাইট, যাতে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য ওই টপিকের একটা ওয়েবসাইট সার্চ রেজাল্টে সবার উপরের দিকে আসে। তো লেটস সে যে আমি মানে শেখা শুরু করলাম, এরপরে হচ্ছে গিয়ে আমি ওয়েবসাইট বানাবো। তো এই স্টেপগুলো আসলে কি, অনেক সময় দেখা যায় যে ডোমেইন হোস্টিং কিনতে যায়, অনেক সময় অনেকে প্যারা খায়। তারপর হচ্ছে গিয়ে কন্টেন্ট কোথা থেকে সোর্স করতে হবে, কিভাবে সোর্স করতে হবে, মানে এই জিনিসগুলো একটু জানতে চাচ্ছিলাম। মানে এই টেকনিক্যাল ফিল্ডের কোন স্টেপগুলো ফলো করলে মানে আমার জন্য স্টার্টিংটা সুবিধা হবে আর কি। আচ্ছা, মানে একজন ফুল এসইও এক্সপার্ট হওয়ার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে। আচ্ছা, প্রথমত মেইনলি ফুল না হলেও যাতে মোটামুটি শেখাটা শুরু করা যায় একটু হ্যাসেল ছাড়া, একটু কনভিনিয়েন্ট ওয়েতে। ওকে, তো শেখা শুরু করার জন্য প্রথমত তাদের নিজস্ব একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে, যে ওয়েবসাইটে সে প্র্যাকটিস করতে পারবে। যদি প্র্যাকটিসই করতে না পারে, সে কোনোভাবে শিখতে পারবে না। সো ফার্স্টে একটা প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট থাকা প্রয়োজন, ওয়েবসাইট থাকতে হবে। আর অনেকেই হচ্ছে শেখার সময় একটা কাজ করে যে আমি একটার পর একটা শুধু ভিডিও দেখেই যাচ্ছি, কিন্তু কোনো সেগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন করে না।
আচ্ছা কোনো ইমপ্লিমেন্টেশন না করে শুধু দেখতেই থাকে। তো আমার সাজেশন হচ্ছে যে একটা ভিডিও যারা অনলাইনে শিখতে চাচ্ছে তাদের জন্য অনলাইনে শেখা সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আমি একটা লেসন একটা টপিকের উপর একটা ভিডিও আমি একবার দেখলাম পুরোটা, কোনো প্র্যাকটিস করবো না, কিছু করবো না, আমি জাস্ট ভিডিওটা দেখবো মনোযোগ দিয়ে, কি বলছে সেটা বোঝার চেষ্টা করবো। বুঝলাম, যদি না বুঝলাম তাহলে আমি রিপিট করবো, আবার দেখবো। আচ্ছা আমার কনসেপ্ট বোঝা শেষ করার পরে ওইটা আমি আমার নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ভিডিও দেখব, দেখে কনসেপ্ট বুঝবো, এরপরে ওই কনসেপ্টটা প্র্যাকটিস ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? ওকে অ্যাপ্লাই করব, ওকে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপর আমি নেক্সট টপিকে যাব। আচ্ছা এইভাবে প্রত্যেকটা টপিক শেষ করব আমি এবং আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব, এবং আমার ওয়েবসাইটে যখন আমি 4-5টা কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্ক করাইতে পারবো তখন আমি নিজেকে একজন ট্রু এসইও এক্সপার্ট বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করানোর সময় একজন নতুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছে এমন মানুষ, আমি এর আগে কোয়েশ্চেনটা করেছিলাম যে শেখার শুরুর সময় কোন স্টেপগুলো ফলো করতে হবে যাতে সহজ হয়। এবারের কোয়েশ্চেনটা হচ্ছে, মনে করেন যে আমি শিখে ফেলেছি, আমার শেখা শেষ, এরপর আমি কাজ করতে গেলাম, কাজ করতে যাওয়ার পরে টেকনিক্যাল সাইডে কোন কোন জিনিসগুলোতে একজন নতুন মানুষ বা নিউবি সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করে এবং এই জিনিসগুলো ওভারকাম করতে কি করা উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রথমত কিছু ইস্যু আছে যে একটা সাইটের এসইও করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে, মানে টেকনিক্যাল এসইও বলে সেটাকে। তো একজন এসইও এক্সপার্ট তো একজন ওয়েব ডেভেলপার হইতে পারবে না। তো অনেক সময় অনেক টেকনিক্যাল ইস্যু থাকে যেগুলো কোর্সের মধ্যে উল্লেখ করা থাকে না, বা দেখা যাচ্ছে নতুন একটা টেকনিক্যাল ইস্যু ক্রিয়েট হয়েছে, তো সেইটা সম্পর্কে সেটা সলভ করতে গেলে একজন ডেভেলপারকে দরকার। আচ্ছা তার হাতে যদি ডেভেলপার না থাকে সে এই প্রবলেমটা ফেস করতে পারে। তো ফার্স্ট অফ অল একজন এসইও এক্সপার্ট হইতে গেলে তার মোটামুটি একজন ডেভেলপারের সাথে ভালো সম্পর্ক তৈরি বা করে রাখতে নিজের হবে, একটু যে ওয়েব যদি ডেভেলপমেন্ট কোনো সম্পর্কে যদি আইডিয়া থাকে আর কি। সম্পর্কে আইডিয়া থাকে তাহলে তার জন্য বেটার হবে। আচ্ছা এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে ডিপলি যখন একটা ফুল এসইও করতে যাবে, তো লিঙ্ক বিল্ডিং একটা ব্যাপার আছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা একটা ওয়েবসাইট, এটা র্যাঙ্কিং এর জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। আর ব্যাকলিঙ্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গেস্ট পোস্টিং। আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট ক্রিয়েট করা। তো এই গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে প্রথমত যে প্রবলেমটা হয় যে আমি একটা ওনারের সাথে, মানে ওয়েবসাইট ওনারকে আমি আমার আর্টিকেল পাঠাবো, সেই ওয়েবসাইট ওনার আমার আর্টিকেল পড়বে, পড়ার পরে তাকে আমি কনভিন্স করব যে এই আর্টিকেলটা তোমার ওয়েবসাইটে যদি তুমি পাবলিশ করো সেই ক্ষেত্রে তুমি ভালো পরিমাণে একটা ভিজিটর পাবে এবং আমিও একটা ব্যাকলিঙ্ক পাবো, এবং এটা কি আর্টিকেলটা ওই তোমার যে অনেকটা সোশ্যাল মিডিয়া কোলাবোরেশনের মতো দেখা যায় যে অনেক সময় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখা যায় অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাব ভিডিও বানায় যাতে যেই কন্টেন্ট ক্রিয়েটরটা একটু ফেমাস তার অডিয়েন্সের একটা পোর্শন সে পায়। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তারপর তো এই হচ্ছে ওই ওয়েবসাইট ওনারের সাথে যে কমিউনিকেশনের ব্যাপারটা এবং তাকে কনভিন্স করার ব্যাপারটা, কনভিন্স করে যে আমি তাকে তার কাছ থেকে একটা গেস্ট পোস্ট নিব, তো এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় একদম নতুন যে এসইও শিখে কাজ শুরু করছে তার জন্য। আচ্ছা, তো এটা কিভাবে সলভ করা যায়? একজন এস্টাবলিশড ওয়েবসাইট ওনারকে কিভাবে কনভিন্স করে তার ওয়েবসাইটে একটা গেস্ট আর্টিকেল পাবলিশ করা যায়? ওকে, তো প্রথমত যে আর্টিকেলটা পাবলিশ করা হচ্ছে সেই আর্টিকেলের কোয়ালিটি অনেক ভালো হইতে হবে, এবং যে ওয়েবসাইট আমি পাবলিশ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেল রিলেটেড আর্টিকেল হওয়া লাগবে। আচ্ছা, ওই জনরাতে এটা একটা ব্যাপার, ওই জনরাতে হওয়া লাগবে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন, তাকে মানে কনভিন্স করতে হবে, এবং এই কনভিন্স করার ব্যাপারগুলো আমরা গুগল যদি করি যে একটা গেস্ট পোস্টের জন্য ওয়েবমাস্টারকে কিভাবে কনভিন্স করতে হয়, তো এটার অনেকগুলা ব্লগ আছে, ব্লগগুলো পড়তে হবে। এই ব্লগগুলো পড়লে তারা আসলে মোটামুটি একটা আইডিয়া পাবে যে কিভাবে মেইল করলে একজন ওয়েবমাস্টার বা একটা ওয়েবসাইটের ওনার রেসপন্স করবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে প্রথমবার রেসপন্স করলো না, দ্বিতীয়বার তাকে আরেকবার হচ্ছে নোটিফিকেশন পাঠাইতে হবে। নোটিফিকেশন বলতে তাকে একটা রিমাইন্ডার দিতে হবে যে আমি তোমাকে একটা আর্টিকেল পাঠাইছি, তুমি কি দেখছো কিনা। আচ্ছা আচ্ছা, তো এইভাবে যদি দু একবার তাকে দেখা যাচ্ছে যে আমি 10টা ওনারকে হচ্ছে মেইল করলাম আমার আর্টিকেলটা তার ওয়েবসাইটে পাবলিশ করার জন্য, দু একজন তো রেসপন্স করবে, তো তাদের সাথে ভালো একটা কনভারসেশন কন্টিনিউ করে যদি তার কাছ থেকে হচ্ছে একটা গেস্ট পোস্ট নেওয়া পসিবল। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাটলিস্ট
10-12 জন এস্টাবলিশড সাইটের মানে ওয়েবমাস্টার যেটাকে আপনি বলতেছেন ওনাদের সাথে কমিউনিকেশন করতে হবে, দেন 10-12-15 জনের সাথে কমিউনিকেশন করলে তো অ্যাটলিস্ট 2-3 জন রিপ্লাই করবেই। সো ওই 2-3 জনকে অ্যাপ্রোচ করতে হবে অ্যান্ড ওইখানে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে, রাইট? আচ্ছা, জি জি জি। তো শুরুর সময় দেখা যাচ্ছে যে ডোমেইন হোস্টিং রিলেটেড বা সাইট লোডিং এর স্পিড রিলেটেড কোনো ধরনের প্রবলেম কি নিউবিসরা ফেস করে কিনা? হ্যাঁ, অনেক সময় হচ্ছে ডোমেইন হোস্টিং দেখা যাচ্ছে যে কিছু কিছু হচ্ছে বাংলাদেশ থেকে যারা ডোমেইন হোস্টিং পারচেস করে, বাংলাদেশে কিছু কিছু অনেক লো কোয়ালিটির হোস্টিং প্রোভাইডার আছে যাদের কাছ থেকে হোস্টিং নিলে ওয়েবসাইটের স্পিড এমনিতেই কমে যায়। আচ্ছা, দেন এটা আরেকটা কেন ব্যাপার হয়? হচ্ছে যে স্পিডটা আসলে কেন নিজে কমে? স্পিডটা আসলে সার্ভারের যে কোয়ালিটি আছে সেই সার্ভারের কোয়ালিটির উপরে ওয়েবসাইটের হোস্টিং এর স্পিডটা ডিপেন্ড করে যে কোন সার্ভার। এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে স্পিডটা মূলত নির্ভর করে হচ্ছে কয়েকটা বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে যে আমার ভিজিটর কোথায় থেকে আসতেছে। আমার ভিজিটর যদি বাংলাদেশ থেকে আসে, আমি যদি হোস্টিং যেই কোম্পানি থেকে নিচ্ছি তারা হোস্টিং সার্ভিস দিচ্ছে আয়ারল্যান্ড থেকে আচ্ছা, বা হচ্ছে ইউএসএ থেকে, তো আমার ভিজিটর যাচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে ইউএস এর একটা হোস্টিং এর মধ্যে যদি ভিজিটর যায় তো নর্মালি হচ্ছে রিডাইরেক্ট হইতে একটু সময় নেয়, তো সেই ক্ষেত্রে স্পিড বেশি হয়। বুঝতে এখন পারছি। আমি বাংলাদেশ থেকে ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আমার ভিজিটরও বাংলাদেশ থেকেই আসবে। তো আমি যেহেতু আমার বাংলাদেশে কোনো হোস্টিং প্রোভাইডার নাই, ওই রকম একটা হোস্টিং সার্ভার নাই, তো আমি বাংলাদেশের কাছাকাছি কোনো একটা কান্ট্রি থেকে কোন একটা কান্ট্রির হোস্টিং সার্ভার ইউজ করতে পারি, যেমন ইন্ডিয়া হতে পারে, সিঙ্গাপুর হইতে পারে। তো এরকম যখন হোস্টিং চুজ করার ক্ষেত্রে জাস্ট এটা এনশিওর করতে হবে যে আমার ভিজিটর কোথায় থেকে আসতেছে এবং এই হোস্টিং সার্ভারটা কোন লোকেশনের, বুঝতে পারছি। মানে আমার টার্গেটেড অডিয়েন্স কারা এবং হোস্টিং সার্ভারটা কোন লোকেশনের। ওকে, গ্যারি। আচ্ছা, সাজিদুল ভাই, আপনি হয়তোবা জানেন যে এখন 2023 সালটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জামানা। আমরা মোটামুটি জি প্রথম কোয়ার্টারটা শেষ করেছি, এখনও মোটামুটি 3টা কোয়ার্টার বাকি বছরে। তো আমরা সামনে হয়তোবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড আরও অনেক কিছুই দেখব। তো আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনাকে করতে চাই, আর সেটা হচ্ছে কি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফিউচারটা আপনি এই মুহূর্তে কেমন দেখছেন? মানে গ্লোবাল মার্কেটে বা গ্লোবালি কোনো প্রভাব কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পড়েছে কিনা, লাইক কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে চ্যাট জিপিটির কথাই ধরেন, বা কন্টেন্ট রাইটিংয়ের জন্য খুব সম্ভবত ডেডিকেটেড একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন আছে, খুবই পপুলার। এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, জি বাট অনেকে ইউজ করে। তো মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা বিগ পোর্শন হচ্ছে কন্টেন্ট, রাইট? টেকনিক্যাল পোর্শনটা আছে, Yeah. কিন্তু কন্টেন্টটাকেই তো বেসিক্যালি র্যাঙ্ক করতে হয়। তো জি জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে কন্টেন্ট রাইটারদের, মানে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এই পোর্শনটা নিয়ে কাজ করছে, কন্টেন্ট রাইটিং, তাদের ফিউচার বা ইন টোটাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফিউচারটা আপনি কীরকম দেখছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আমার যতটুকু ধারণা যে যারা কন্টেন্ট লিখে, নিজের ব্রেন ইউজ করে যারা কন্টেন্ট লিখে, তাদেরকে কোনো এআই দিয়ে রিপ্লেস করা পসিবল না। আচ্ছা, কেন পসিবল না? এটা আমার ধারণা। কেন পসিবল না? কারণ হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম, এটা হচ্ছে এআই কন্টেন্টকে ডিটেক্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, গুগলের হয়তো কোনো একটা টুল আছে, এটা ভেরি এআই ইম্পর্টেন্ট কন্টেন্টকে ইনফরমেশন, ধরতে মানে পারে। এআই ডিটেক্টর আছে তাদের, রাইট? জি জি, আচ্ছা, গুগলের এআই ডিটেক্টর আছে। তো যদি এআই কন্টেন্ট হয়, গুগল দুইটা কন্টেন্টই আলাদা করতে পারে, যেটা হ্যান্ড রিটেন বলতে ম্যান মেড আর এআই মেড। তো ম্যান মেড যেটা, সেই কন্টেন্টটা, এবং অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট হইতে হবে। যদি ভ্যালুয়েবল হয় অবশ্যই এআই এর থেকে ওই মানুষের যে কন্টেন্টটা লিখছে, তো তার কন্টেন্ট অবশ্যই র্যাঙ্কিং এ আগায় থাকবে। আচ্ছা, বুঝতে এআই পারছি। কন্টেন্টকে গুগল কখনোই র্যাঙ্ক একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে কয়েকটা, তার মধ্যে গুগল বলেই দেয় যে এআই কন্টেন্ট ইউজ করা যাবে না। ক্যারি ক্যারি আমরা আমাদের পডকাস্টের একদমই শেষের দিকে চলে এসেছি সাজিদুল ভাই। আমি আপনাকে খুব একটা বেশি কোয়েশ্চেন করবো না, আর হয়তো বা 2টা কোয়েশ্চেন আপনার জন্য রেখেছি আমি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে আপনার ফিউচার প্ল্যানটা কি? ইন ফিউচার কি করতে চাচ্ছেন? আচ্ছা,
আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি যে কোম্পানিতে জব করতেছি এটাতে জব কন্টিনিউ করব এবং পাশাপাশি আমি ওয়েবসাইট বিল্ড করব এবং ওয়েবসাইট বিল্ড করে সেটাতে অ্যাড রেভিনিউ এবং অ্যাফিলিয়েট রেভিনিউ জেনারেট করে সেই ওয়েবসাইট সেল করে দেব। মানে আমার প্ল্যান হচ্ছে আমার মিনিমাম 15-20টা সাইট থাকবে। আচ্ছা 15-20টা সাইটে আমি 6 মাস 1 বছর কাজ করব এবং কাজ করার পর 1 বছর পরে আমি সাইটগুলো সেল করে দেবো না, বেশ ভালো। এবং সেল করার পর আমি এইদিকে আবার সাইকেল মানে হচ্ছে আহ, ওইদিকে সেল সেল হবে ওয়েবসাইট, এদিকে আরো দশ আচ্ছা, বুঝতে পনেরোটা পেরেছি। নিশ নিয়ে কাজ হ্যাঁ, শুরু করবো। বুঝতে পেরেছি। এই ব্যাপারটা খুব সম্ভবত প্যাসিভ জার্নালের আরো বেশ কিছু মেম্বার করেছে অলরেডি, তারা সাকসেসফুল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি পডকাস্টটা দেখছি। আপনি জ্ঞানী কথাবার্তা শো ফলো আমার করতে পারেন। আগে থেকেও জি 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 আমি ওনাদের ওইখানে একটা বেশ ভিডিও দেখছি। মানে প্যাসিভ জার্নালের স্টুডেন্ট খুব সম্ভবত ওনাদের জি ইন্টারভিউ করেছিলেন খালিদ ফারহান ভাই, এবং তারাও বেশ ভালোই এই ইন্ডাস্ট্রিটাতে কাজ করছেন এবং প্রায় 1 কোটি টাকার কাছাকাছি এখন পর্যন্ত তাদের সেলস রেভিনিউ জেনারেট হয়েছে। ওয়েবসাইট বিল্ডিং, ওখান থেকে অ্যাড রেভিনিউ, অ্যাফিলিয়েট রেভিনিউ জেনারেট করে আবার ওয়েবসাইট সেল করা, পুরোই এটা থেকে আর কি। জি জি, এই হলো ব্যাপার। এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। ভেরি নাইস ভাইয়া। আপনার কাছে আমার এই পডকাস্টের সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে একজন মানুষ যিনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চাচ্ছেন, তার কেন প্যাসিভ জার্নালে জয়েন করা উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, একজন মানুষ যে সার্চ ইঞ্জিন শিখতে যাচ্ছেন সে প্যাসিভ জার্নালে জয়েন করলে মূলত সে একজন ট্রু এক্সপার্টের থেকে গাইডলাইন্স পাবে। আচ্ছা, এটা এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবং আহ, সে এসইও এক্সপার্ট না হওয়ার কোনো বিকল্প তার কাছে নাই। মানে সে যদি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে এবং আহ, ফারহান ভাইয়ার যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করে, তার এসইও এক্সপার্ট না হওয়ার কোনো এইখানে সুযোগ নাই। সে আচ্ছা, এসইও এক্সপার্ট হবেই। আচ্ছা। সো এটা ব্যাপারটা হচ্ছে হচ্ছে প্রথম গিয়ে ব্যাপার। তাকে প্রপারলি ক্লাসগুলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, রাইট? প্র্যাকটিস করতে হবে, ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে ওকে, একদম এ টু জেড। গ্যাট ইট। আপনাদের মধ্যে কেউ যদি আপনারা খালিদ ফারহান ভাইয়ের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স বা ইন টোটাল ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো সম্পর্কে ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে ভিজিট করতে পারেন passivjournal.com। সেখানে গেলে সবগুলো কোর্সের আলাদা আলাদা ডিটেলসও পাবেন, আবার বান্ডেল আকারেও পাবেন, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্টে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেতে পারেন বান্ডেল কোর্স আর কি। তো আজকে আমাদের পডকাস্টটা এই পর্যন্তই। সাজিদুল ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমি বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন জানতে পেরেছি। আমার ধারণা আমাদের যারা অডিয়েন্স আছে তারাও বেশ ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পেরেছে। আপনাকে আবারও থ্যাংক ইউ বলছি আমাদের পডকাস্টে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ এই সো মাচ পডকাস্টটা এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটা এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।